গুড মর্নিং। তো বঙ্গীয় পাঠশালার আর একটি লেকচার সিরিজে যেখানে সংখ্যার শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন নাম্বারে সবাইকে আবার ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের লেকচার সিরিজ। দেখব সংখ্যার শ্রেণীবিভাগ অর্থাৎ মডার্ন ম্যাথমেটিক্সে সংখ্যার যে বিভিন্ন শ্রেণী বিন্যাস বা বর্গীকরণ রয়েছে তারই পুঙ্খানুপুঙ্খ আলোচনায়। তো দেখব সংখ্যার প্রারম্ভিক মুহূর্ত থেকে আজকের পর্যায়ে আসা অন্তিম পর্যায়ের কমপ্লেক্স নাম্বার পর্যন্ত প্রতিটি ক্লাসিফিকেশনকে এবং সেই সংক্রান্ত টপিক্সের বসা বিভিন্ন পরীক্ষায় গ্রুপ ডি থেকে সিজিএল পর্যন্ত রেলওয়ের বিভিন্ন পরীক্ষায় চাওয়া বিভিন্ন কোশ্চেনকে টপিক্স ওয়াইজ সমাধান করতে নেব তারই আজকে প্রারম্ভিক থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা। দেখো, আজকের মডার্ন যাবতীয় সংখ্যাকে যদি কম্বাইন করে তার একটাই নাম দিই, পাবো তারই নাম জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। আসলে জটিল সংখ্যা প্রকৃতি থেকে বিদ্যমান সমস্ত বাস্তব সংখ্যা এবং অবাস্তব বা কাল্পনিক সংখ্যা নিয়ে গঠিত একটা ভীষণ ট্রির জোড়া, রাইট? আর বাস্তব সংখ্যা আমরা তাকেই বলি প্রকৃতি থাকা এমন সংখ্যা যার বর্গের মান হয়তো হবে ধনাত্মক অথবা জিরো। অন্যদিকে কাল্পনিক সংখ্যা যা তো প্রকৃতিতে বিদ্যমান নয়, যা কল্পনার মাধ্যমেই আমরা ক্রিয়েট করতে পারি, যা বর্গের মান করলেই দাঁড়াবে ঋণাত্মক, অথচ রিয়েলিটিতে তেমন কোনো সংখ্যার অস্তিত্ব থাকা পসিবল নয়। কিন্তু দেখবে দ্বিঘাত সমীকরণের নিরূপক নির্ণয়ের ক্ষেত্রে তোমরা যখন দেখেছো তার নিরূপক জিরোর থেকে ছোট হয়, তার প্রকৃত রুট মূল বের করা অবাস্তব হয়ে দাঁড়ায় বা তার কোনো প্রকৃত রুটই থাকে না। সেই সমাধানের ক্ষেত্রেই জন্ম নিয়েছে কাল্পনিক সংখ্যার। ক্ষুদ্র পরিসরে আলোচনা করব তাকেও, যদিও আমাদের সিলেবাস বহির্ভূত জটিল সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা, তথাপিও ক্ষুদ্র পরিসরে তাদের সঙ্গে দুই এক কথা বলেই যাব আমাদের রিয়েল মূল বেসের ফাংশনে, অর্থাৎ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন, যা আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশন বিভিন্ন ফিল্ডে চাওয়া হয় বিভিন্ন টপিক্সের মাধ্যমে। কেমন? তো দেখো, আজকের এই মডার্ন কমপ্লেক্স ট্রিকে যদি আমরা দেখি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে নাম্বারে, হয়তো প্রারম্ভ থেকে অন্তিম পর্যায়ে অনেকের বোধগম্যতা বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আজকের এই মডার্ন ট্রি যেভাবে এস্টাবলিশড হয়েছে, প্রারম্ভ থেকে এক এক করে নাম্বার আস্তে আস্তে কমপ্লেক্স নাম্বার ধারণ করেছে, আমি সেই অধ্যায় বা সেইভাবেই তোমাদেরকে লেকচার উপস্থাপন করব যাতে সকলের বোধগম্যতা আসে, প্রতি টপিক্সের ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়, এবং যখনই কোনো টপিক্সের উপরে প্রিভিয়াসের আসা কোশ্চেনের বিভিন্ন কোশ্চেনকে আমরা সমাধান করতে যাব, তার যাতে সরাস সমাধান করতে পারো সেইভাবেই আমরা নেব আজকের ক্লাসের সিকোয়েন্সকে। কেমন? দেখো, তো একবার দেখে নাও, সমস্ত নাম্বার সমষ্টিগত রূপকে বলি আমরা কমপ্লেক্স নাম্বার। তাকে যদি পুনরায় ক্লাসিফাই করি আমরা পাবো বাস্তব সংখ্যা এবং অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। পুনরায় বাস্তব সংখ্যার যদি ক্লাসিফিকেশন করি আমরা পাবো মূলদ বা রেশনাল নাম্বার এবং অমূলদ সংখ্যা। পুনরায় মূলদ সংখ্যার ক্লাসিফিকেশন করলে আমরা পাই পূর্ণ ধনাত্মক ইন্টিজার্স বা ঋণাত্মক ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা। ইন্টিজারের মধ্যে যারা আবার দুই দ্বারা বিভাজ্য তাদেরকে বলি আমরা জোড় পূর্ণ সংখ্যা বা ইভেন নাম্বার, এবং যাদেরকে দুই দ্বারা বিভাজ্য নয় তাদেরকে বলি বেজোড় পূর্ণ সংখ্যা বা ওড নাম্বারস বা সংক্ষেপে বেজোড় সংখ্যা। ক্লিয়ার? আর সেই ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকেই পুনরায় যদি আমরা বিভক্ত করি পাবো কিছু নেগেটিভ বা ঋণাত্মক ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, পাবো হোল নাম্বার, যা কিনা গঠিত হয় জিরো এবং প্রকৃতিতে সৃষ্টি হওয়া স্বাভাবিক সংখ্যার গণনার সংখ্যা নিয়ে। এবং সেই স্বাভাবিক সংখ্যাকে পুনরায় ক্লাসিফাই করলে আমরা তার মধ্যে পাবো কিছু মৌলিক বা প্রাইম সংখ্যা, কিছু কম্পোজিট বা যৌগিক সংখ্যা, কিছু কো প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা। তো পরীক্ষার ইম্পর্টেন্স দিয়ে বিভিন্ন কোশ্চেনকে যেভাবে চাওয়া হয় তারই গুরুত্ব নিতে আজকের ক্লিয়ার ধারণা নেব আমরা এই ট্রি। তো সেই ট্রিরই সঠিক ধারণা নিতে আমরা যাব ঠিক যেভাবে সংখ্যার সৃষ্টি হয়েছে আজকের মডার্ন জটিল সংখ্যা ধারণ করেছে, ঠিক সেইভাবে এক এক আলোচনায়, এবং তোমাদের কনসেপ্ট হবে একদম ক্লিয়ার। দেখো দেখো তো দেখলাম যে প্রকৃতির রিয়েল নাম্বার বা সংখ্যা বলতে তাকেই বোঝায় যাকে আমরা ছোট বড় তুলনার ক্ষেত্রে একটি সংখ্যার রৈখিক লাইনে রেখে ছোট বড়কে নির্ণয় করতে পারি এবং যার বর্গের মান হয় ধনাত্মক অথবা জিরো। তো সেই বাস্তব সংখ্যা কি যেভাবে সৃষ্টি হয়েছে প্রারম্ভ থেকে, আজকে দেখব তারই ইতিবৃত্ত। কেমন? তো দেখো, প্রথম টপিকস আমাদের ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। সংজ্ঞার থেকে আমরা বুঝতে পারি যে ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা তাকেই বলবো আমরা যা কিনা ন্যাচারাল বা স্বাভাবিকভাবেই প্রকৃতির সৃষ্টি হয়েছে। গণনার প্রয়োজনে মানুষ যেমনভাবে প্রতিটি সংখ্যাকে 1 2 3 করে গুনতে গুনতে বাড়িয়েছে তার মানকে ধনাত্মক পূর্ণ সংখ্যা হিসাবে, অর্থাৎ অসীম পর্যন্ত গণনার পথ মানুষ সৃষ্টি করেছে, তারই নাম আসলে স্বাভাবিক সংখ্যা। আসলে প্রতিটি সংখ্যাই এক একটি পূর্ণ সংখ্যা যা কিনা ধনাত্মক। ক্লিয়ার? দেখো, অতএব 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকেই আমরা বলবো আসলে ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার?
1 থেকে শুরু করে অসীম পর্যন্ত ধনাত্মক সংখ্যার সেট যা গণনার প্রয়োজনে স্বাভাবিকভাবে সৃষ্টি হয়েছে তাকেই আমরা বলবো ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা। আর এই স্বাভাবিক বা ন্যাচারাল সংখ্যার মধ্যে দেখো, যাদের শুধুমাত্র দুটো উৎপাদক থাকে, অর্থাৎ যারা দুটো ডিভাইজার দ্বারা বিভাজ্য এক এবং নিজে, তাদেরকে আমরা বলি প্রাইম বা মৌলিক সংখ্যা। এবং যাদের দুইয়ের বেশি উৎপাদক থাকে তাদেরকে বলি আমরা কম্পোজিট বা যৌগিক সংখ্যা। কো প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা এমন সংখ্যা জোড় যাদের মধ্যে শুধুমাত্র একটাই কমন ফ্যাক্টর বা সাধারণ পদক থাকে এক, তাদেরকেই বলবো স্বাভাবিক সংখ্যার সেই জোড় যারা পরস্পর মৌলিক বা কো প্রাইম। ক্লিয়ার? দেখো, মানুষ যখন ধনাত্মক সংখ্যার গণনা করতে করতে অসীম পর্যন্ত কল্পনা করতে পেরেছে, একটা শেষ সীমানার সংখ্যার পরেও আর এক সংখ্যা জুড়ে অসীম পর্যন্ত করেছে ধনাত্মক সংখ্যার জন্ম, তখনই সৃষ্টি হয়েছে ঠিক ধনাত্মক ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, যারই নাম স্বাভাবিক সংখ্যার অপর ধারণা যে যদি কোনো কিছুর মান বাড়তে বাড়তে অসীম পর্যন্ত হতে পারে, তবে কোনো কিছুর মান হ্রাস পেয়েও তো অসীম পর্যন্ত যেতে পারে। ঠিক সেই ধারণার জন্ম নিয়েছে ঠিক ধনাত্মক পজিটিভ সংখ্যারই সাইন উল্টে ঋণাত্মক পজিটিভ সংখ্যার অসীম পর্যন্ত মান, যা আসলে স্বাভাবিক সংখ্যারই প্রতিরূপ, কিন্তু প্রতীক বা চিহ্ন উল্টে দিয়ে সমস্ত ঋণাত্মক মান। মানুষ কল্পনা করেছে কোনো কিছুর মান বৃদ্ধি হতে হতে যদি অসীম পর্যন্ত হতে পারে, তবে কোনো কিছুর মান হ্রাস পেতে পেতেও তো অসীম পর্যন্ত যেতে পারে। জন্ম নিয়েছে ঋণাত্মক সংখ্যার। তখনই ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যার ব্যালেন্স ক্রিয়েট করতে, অর্থাৎ এমন এক জায়গা খুঁজতে যেখান থেকেই শুরু হবে সংখ্যার মান বৃদ্ধি বা হ্রাসের মান, সেই মধ্যমণি বের করতেই জন্ম নিয়েছে সংখ্যারেখার উপর এমন স্থান যা আসলে জিরো, নন নেগেটিভ, নন পজিটিভ, মিডিল মান বা নিউট্রাল সংখ্যার। ক্লিয়ার? দেখো, আর এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখনই আমরা এই শূন্যকে অ্যাড করেছি, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ন্যাচারাল সংখ্যার সঙ্গে আমরা যখনই শূন্যকে অ্যাড করে একটি পরিপূর্ণ সেট গঠন করেছি, তখনই আমরা তার নাম দিয়েছি হোল সংখ্যা বা অখণ্ড সংখ্যা। দেখো, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল সংখ্যার সঙ্গেই যখন আমরা জিরোকে কম্বাইন করে জিরো থেকে অসীম পর্যন্ত যে সেট আমরা তৈরি করেছি, তারই নাম আসলে হোল বা অখণ্ড সংখ্যা। জিরো অ্যাড করার সঙ্গে সঙ্গেই নাম হয়েছে তার অখণ্ড বা হোল। আসলে সবাই কিন্তু একটি পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? দেখো, আর এই হোল বা অখণ্ড সংখ্যার সঙ্গে যখনই আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যার বিপরীত ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে এই হোল নাম্বারের সঙ্গে যুক্ত করেছি, পেয়েছি আমরা পরিপূর্ণ একটি সংখ্যা সিরিজ, যারই নাম আসলে পূর্ণ সংখ্যা, যা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং তার মিডিল মান নিউট্রাল ব্যালেন্সকারী জিরো এর সমন্বয়ে গঠিত একটা কমপ্লিট নাম্বার সিরিজ, যা অসীম পর্যন্ত হতে পারে সংখ্যার ক্রমশ মান, অসীম পর্যন্ত হতে পারে সংখ্যার ক্রমশ বৃদ্ধিমান, একটি ইনফাইনিট উভয় দিকে সংখ্যার সেট, যারই নাম আসলে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। খেয়াল করো, এই পূর্ণ সংখ্যার সংখ্যা লাইনে যে সংখ্যাগুলি শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য, তাদের কি আমরা বলি জোড় পূর্ণ সংখ্যা বা ইভেন ইন্টিজার্স, এবং যে সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য নয়, তাদেরকে আমরা বলি বেজোড় পূর্ণ সংখ্যা, সংক্ষেপে বেজোড় সংখ্যা বা অড ইন্টিজার্স। ক্লিয়ার? তো আমরা দেখলাম একটি সংখ্যা লাইনে উপস্থাপন করে কোনো বস্তুর ছোট বড় মান নির্ণয় আমরা ক্রিয়েট করতে পেরেছি সংখ্যার সামন ইনফাইনিট নাম্বার, যা ক্রমশ মান কমতে কমতে অসীম পর্যন্ত যেতে পারে এবং যার মান ক্রমশ বাড়তে বাড়তে অসীম পর্যন্ত যেতে পারে, এবং তারই মিডিল মান নিউট্রাল নাম্বার জিরোকে অ্যাজ এ মিডিল স্থানে অবস্থান করে, যা ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার ব্যালেন্স ক্রিয়েট করে ঠিক মধ্যমানে বসেছে। রাইট? পেলাম একটা পরিপূর্ণ কমপ্লিট সেট, যা উভয় দিকেই অসীম পর্যন্ত বিস্তারিত। ক্লিয়ার? পেলাম একটি পূর্ণ সংখ্যার সেট, যা আসলে ইন্টিজার।
পরিপূর্ণ হলো আমাদের সংখ্যা সিরিজ। সঙ্গে সঙ্গে দেখো প্রতিটি এই পূর্ণ সংখ্যার সিরিজই এক এক করে ডিফারেন্স বেড়েছে, এক এক করে ক্রমশ বৃদ্ধিমান। যা সংখ্যা লাইনের রাইট সাইডে যদি যাই আমরা ক্রমান্বয়ে ঊর্ধ্বগামী মান পাবো, এবং যদি আমরা লেফট সাইডে যাই পাবো আমরা নিম্নগামী মান। অর্থাৎ -4 থেকে -3 এর মান বেশি, -3 থেকে -2 এর মান বেশি, -2 থেকে +2 এর মান বেশি, +2 থেকে +4 এর মান বেশি। অর্থাৎ সংখ্যা রেখার একদিকে ধনাত্মক মান ক্রমশ বৃদ্ধিমান, একদিকে ঋণাত্মক মান ক্রমশ হ্রাসের মান। কিন্তু সবই আসলে পূর্ণ সংখ্যার আকারে। খেয়াল করো, সবই আসলে এক এক ডিফারেন্সের মাধ্যমে যা এক একটি পূর্ণ সংখ্যা আকারে। কিন্তু অঙ্কের ভাষায় এককে বলা হয় কোনো বস্তুর সম্পূর্ণ বা পূর্ণ অংশ। কিন্তু যদি আমরা ভাবি যে কোনো কিছুর খণ্ডিত বা ভগ্নাংশকে, রাইট, মানুষের পূর্ণ অংশের পূর্ণতার সঙ্গে সঙ্গেই মানুষের আর এক ধারণার জন্ম নিয়েছে খণ্ডিতাংশ বা ভগ্নাংশের। তো আমরা সেই সংখ্যা রেখায় যদি ভগ্নাংশকে তুলে ধরতে চাই বা উপস্থাপন করতে পাই, পাবো আমরা প্রতিটি গ্যাপে গ্যাপে সেই স্থান যেখানেই আসলে রয়েছে ভগ্নাংশের স্থান। ক্লিয়ার? দেখো এই পূর্ণ সংখ্যার নাম্বার সেটে যে প্রতিটি এক এক গ্যাপ রয়েছে তারই মাঝের কোনো স্থানকে চিহ্নিত করাই আসলে ভগ্নাংশের মানকে নির্ণীত করা। ভগ্নাংশ হতে পারে একের ছোট, আবার হতে পারে কখনো 1, 2 এর থেকে পূর্ণ অংশের পরে কিছু ভগ্নাংশ। সাপোজ একটি সংখ্যা 0 থেকে 1 এর মধ্যস্থানে রয়েছে, ঠিক, যা ভগ্নাংশ। তারই মান সংখ্যা রেখায় উপস্থাপন করতে আমরা লিখব 0 থেকে 1 পর্যন্ত সমগ্র দূরত্বকে, অর্থাৎ 1কে সমানে দুটি ভাগে তার একটি পার্ট নেব, পাবো 1/2, দেব তারই মান ঠিক মিডল স্থানে। মনে করো 1 এর থেকে বড় কোনো ভগ্নাংশকে আমি সংখ্যা রেখায় উপস্থাপন করব, মনে করো সেই মান 2 আর 3 এর ঠিক মাঝখানে। তাহলে আমরা 2 পর্যন্ত দূরত্ব আর 3 পর্যন্ত দূরত্বের ঠিক মাঝখানে তার মানকে এস্টাবলিশ করতে নেব ঠিক 2 + 3 এর মোট দূরত্বের ঠিক আধা, যা আসলে 5/2, ঠিক সেই স্থান যা 2 ও 3 এর মধ্যবর্তী এক ভগ্নাংশীয় মান। ক্লিয়ার? দেখো ভগ্নাংশের টেকনিক্যাল ডেফিনেশন যদি জানি আমরা, দেব ভগ্নাংশ p/q আকারে রূপ দেয়া এমন সংখ্যার রূপ যেখানে p ও q হবে আসলে হোল নাম্বার এবং q নট ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে একদম অসীম ধনাত্মক পর্যন্ত যে কোনো স্থানে থাকতে পারে ভগ্নাংশের মান। ক্লিয়ার? যা কিনা p ও q আসলে হোল নাম্বার কিন্তু q নট ইকুয়াল টু 0। তার অর্থ কোনো কিছুকে 0 দ্বারা ভাগের অর্থই আসলে আনডিফাইন্ড বা অসঙ্গত। কারণ মনে করো 4/5 এই ভগ্নাংশের যদি একদম আক্ষরিক মিনিং ধরি তাহলে পাবো, দেখো, কোন একটি বস্তুর সমান 5টি ভাগের 4টি ভাগকে তুলে নেওয়া, তাই না? কোন একটি বস্তুর সমান 5টি ভাগের 4টি ভাগকে তুলে নেওয়া। কিন্তু আমি যদি সেই বস্তুকে 4 ভাগে দিয়ে 0 ভাগ করি, অর্থাৎ কোনো ভাগই করতে না পারি, তাহলে তার 4 অংশ কি 7 অংশ নেওয়া বা 2 অংশ নেওয়ার কোনো অর্থই হয় না। অতএব কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগের অর্থ অসঙ্গত। তাই ভগ্নাংশের সংজ্ঞায়ও যেখানে হরকে 0 হিসাবে কল্পনা করাও অসঙ্গত। পেলাম প্রতিটি পূর্ণ সংখ্যার গ্যাপে গ্যাপে ভগ্নাংশ সংখ্যা। কিন্তু খেয়াল করো, এই ভগ্নাংশের যদি দিই আমরা ঋণাত্মক রূপ, খেয়াল করো, এই ভগ্নাংশের যদি দিই আমরা ঋণাত্মক রূপ, আমরা পাবো তখনই 0 এর লেফট সাইডে তার মানকে। ক্লিয়ার? আর তখনই তাকে আমরা আর সেই ভগ্নাংশের ফরম্যাটে নয়, বলবো অন্য ফরম্যাটে তার ডেফিনেশন। দেখো, যদি সেই ভগ্নাংশীয় মান আমরা সম্পূর্ণ পূর্ণ সংখ্যার যে কোনো স্থানে গঠন করতে চাই, খেয়াল করো, পাবো সেই সংখ্যা যাকে আমরা দিতে পারি p/q আকার, যেখানে p আর q আসলে ইন্টিজার্স এবং q নট ইকুয়াল টু 0। অর্থাৎ
ধনাত্মক ভগ্নাংশের সঙ্গে সঙ্গে যদি আমরা ঋণাত্মক ভগ্নাংশের কোনো মানকে এস্টাবলিশ করতে চাই, নিতে পারি সংখ্যা রেখায় যে কোনো স্থানে তার মান, রাইট? অর্থাৎ যে কোনো স্থানের দুটি পূর্ণ সংখ্যার যদি আনুপাতিক রূপ দিতে চাই, ভাগাহার রূপ, লিখবো তাকে পি বাই কিউ আকারে, যেখানে পি ও কিউ যে কোনো পূর্ণ সংখ্যা, তা ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, শুধুমাত্র তার ভাজক বা কিউ বা উত্তর পদ 0 না হলেই হলো, রাইট? তখন তাকেই বলবো আমরা আসলে মূলদ সংখ্যা। তখন তাকেই বলবো আমরা মূলদ সংখ্যা। কেন? দেখো, নাম থেকেই বোঝা যায় রেশনাল অর্থাৎ অনুপাত, আনুপাতিক সংখ্যা। খেয়াল করো, রেশনাল অর্থাৎ আনুপাতিক সংখ্যা, অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যাকে যদি আমরা আনুপাতিক চেহারা দিয়ে লিখতে পারি পি বাই কিউ আকারে, যেখানে পি ও কিউ উভয়ই বিলংস করে ইন্টিজার্স অ্যান্ড কিউ নট ইকুয়াল টু 0, তাকেই বলবো আমরা মূলদ সংখ্যা। ভগ্নাংশ থাকবে ধনাত্মক সাইডে, কিন্তু মূলদ সংখ্যা থাকবে সর্বত্র পি বাই কিউ ফরম্যাটে। তো এক হাত করো, তাহলে মূলদ সংখ্যা এমন সংখ্যা যা প্রতিটি স্বাভাবিক সংখ্যা, প্রতিটি হোল সংখ্যা এবং সমস্ত পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, এমনকি তাদের আনুপাতিক চেহারা। তো দেখো, যদি আমরা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এক একটি সংখ্যাকে মূলদ সংখ্যার রূপ দিতে চাই, আমরা যে কোনো সংখ্যার নিচেই 1 আকারে বসিয়ে দিতে পারি তার পি বাই কিউ ফরম্যাট। আর তখনই বলতে পারি আমরা যে মূলদ সংখ্যার পি বাই কিউ আর কে ফুলফিল করায় প্রতিটি সংখ্যাই আসলে এক একটি মূলদ সংখ্যা। ক্লিয়ার? খেয়াল রাখো, কোনো ধনাত্মক বর্গ সংখ্যার বর্গমূল ও একটি মূলদ সংখ্যা, যেমন √4 একটি ধনাত্মক বর্গ সংখ্যা যার বর্গমূল আসলে 2, সেটিও একটি পূর্ণ সংখ্যা যার পি বাই কিউ ফরম্যাট আমরা 2 এর নিচে অন দিয়ে পরিপূর্ণ করতে পারি। যে কোনো ধনাত্মক বর্গ সংখ্যার বর্গমূলও আসলে একটি মূলদ সংখ্যা। যাব অমূলদ সংখ্যার কনসেপ্টে। দেখো, অমূলদ বা ইরেশনাল এর সংজ্ঞা থেকেই তুমি বুঝতে পারো যার আনুপাতিক রূপ দেওয়া পসিবল নয়। এই রেশনাল এবং অমূলদ বাংলা ডেফিনেশন থেকে তুমি বলতে পারো যে যার মূল নির্ণয় করা অসম্ভব। ফলো করো, ঠিক মূলদ সংখ্যার ডেফিনেশনকেই যদি আমরা উল্টো করে বলি যে দুটি পূর্ণ সংখ্যার এমন আনুপাতিক বা ভাগফলীয় চেহারা যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না, যেখানে পি ও কিউ উভয়ই বিলংস টু ইন্টিজারের মধ্যে এবং কিউ নট ইকুয়াল টু 0। অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যাকে যখনই আমরা পি বাই কিউ এই ফরম্যাটে না লিখতে পারি, অর্থাৎ ভাগফল আকারে না লিখতে পারি, আনুপাতিক চেহারা না দিতে পারি, ইরেশনাল বলবো ঠিক তখনই। ক্লিয়ার? যাব বাংলার ডেফিনেশনের অন্য ডেফিনেশনে। খেয়াল করো, যদি ধনাত্মক বর্গ সংখ্যা ব্যতীত অপর কোনো সংখ্যার বর্গমূল করতে যাই, তাও হবে আসলে একটি অমূলদ সংখ্যা। সাপোজ √2 একটি ধনাত্মক বর্গ সংখ্যা নয়, যদি তারও বর্গমূল করতে চাই অমূলদ সংখ্যা, খেয়াল করো, পাবো আমরা এমন মান যা আসলে 1.4 on 4 ডট 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 করতে অসীম পর্যন্ত চলতে থাকবে। তার উত্তর পদ বা কিউকে পাওয়া দুরূহ হয়ে যাবে। অতএব তাকেই আমরা দিতে পারবো না পি বাই কিউ ফরম্যাট, দাঁড়াবে তার মান অমূলদ বা ইরেশনাল নাম্বারস। অতএব ধনাত্মক বর্গ ব্যতীত অপর যে কোনো সংখ্যার, ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত যে কোনো সংখ্যার বর্গমূল আসলে একটি পূর্ণ একদম ইরেশনাল বা অমূলদ সংখ্যা। পাবো আমরা সমস্ত ধনাত্মক বর্গ ব্যতীত সংখ্যার বর্গমূল ইরেশনাল নাম্বার, পাবো আমরা পাইয়ের নাম্বার, ই এর মান প্রতিটি এক একটি অমূলদ সংখ্যা। যদি দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যাই,
যে দশমিক ভগ্নাংশের মান তো হয় শেষ হবে না, আর শুধুমাত্র শেষ হবে না তাও নয়, কোনো রিপিট বা প্যাটার্নকে ফলোই করবে না, অর্থাৎ না তো আবৃত্ত না তো শেষ, অর্থাৎ অসীম পর্যন্ত অনাবৃত্ত সংখ্যাকেও আমরা বলবো ঠিক অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। ক্লিয়ার? তো জগতে থাকা এই ইরেশনাল নাম্বারস এবং রেশনাল নাম্বারে মিল বন্ধনে তৈরি হবে আসলে রিয়েল বা বাস্তব সংখ্যা, যা প্রকৃতিতে বিদ্যমান বা বিরস, বা যাদেরকে একটি সংখ্যা রেখায় উপস্থাপন করে ছোট বড় মান নির্ণয় করা পসিবল। রাইট? তো আমরা দেখেছি মূলদ সংখ্যার প্রতিটি মানকে সংখ্যা রেখায় উপস্থাপন করা শিখেছি, জেনেছি, বুঝতে পেরেছি। কিন্তু যদি প্রশ্ন ওঠে যে ইরেশনাল বা অমূলদ সংখ্যাকে আমরা কিভাবে সংখ্যা রেখায় উপস্থাপন করব, অর্থাৎ যদি প্রশ্ন করি আমরা যে √2 আমি কেমনভাবে সংখ্যা রেখায় তার মানকে উপস্থাপন করব, √3 আমি কেমনভাবে সংখ্যা রেখায় তার মানকে উপস্থাপন করব, তো দেখো একবার। তো অমূলদ সংখ্যার মানকে সংখ্যা রেখায় ছোট বড় উপস্থাপন করতে দেখাতে আমাদের নিতে হবে একটি ছোট্ট থিওরি, যা আমাদের পিথাগোরাস বাবু মশাইয়ের দেওয়া, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সেই সূত্র যেখানে পাবো আমরা লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ারের থিওরিকে। ফলো করো। আমরা জানি যদি কোনো সমকোণী ত্রিভুজের একটি বাহু 1 হয় এবং অপর বাহু ভূমি অথবা লম্ব 1 হয়, তাহলে আমরা তার অতিভুজের মান পাবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের হোল স্কয়ারের √2 রাইট? যদি কোনো সমকোণী ত্রিভুজের একটি বাহু হয় √2, অপর বাহু হয় 1, তাহলে তার অতিভুজের দৈর্ঘ্য পাবো √3। আসলে √2 √3 সবই তো অমূলদ সংখ্যা, তো সেই মানকেই আমরা দেখবো সংখ্যা রেখায় কিভাবে উপস্থাপন। ক্লিয়ার? ফলো করো। দেখো, তো অমূলদ সংখ্যার মানকেই আমরা সংখ্যা রেখায় উপস্থাপন করতে নেব ঠিক এমন জায়গা। দেখো, যদি আমরা 0 থেকে ঠিক √2 মানকে সংখ্যা রেখে উপস্থাপন করতে চাই, দেখো নেব 0 থেকে ঠিক 1 পর্যন্ত 1 ঘর দূরত্বকে, এবং তার লম্ব টেনে ঠিক নেব আর 1 ইউনিট দূরত্বকে। যদি সেই অতিভুজকে আমরা ধরি, পাবো তারই মান আসলে √2। ক্লিয়ার? তো সেই মূল বিন্দু থেকে তার অতিভুজের মোট দূরত্ব √2কে আমরা কম্পাসের মাধ্যমে সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে পারি, পাবো সেই বিন্দু যা আসলে √2 মানকে এস্টাবলিশ করে। ক্লিয়ার? যদি আমরা চাই √3 মানকে স্থাপন করতে সংখ্যা রেখায়, দেব ঠিক √2 অতিভুজের উপর পুনরায় আর এক বাহু 1 আর এই সমবাহু ত্রিভুজের অতিভুজকে তখনই আমরা পাবো √2 + 1 = √3 আর সেই অতিভুজের মান এই কম্পাসের স্কেল বসিয়ে আমরা টেনে নিতে পারি ঠিক এমন স্থানে যা সংখ্যার উপরে পরে মান পড়বে। অতএব দেখতে পাচ্ছ √2 √3 √5 √6 যে কোনো অমূলদ সংখ্যাই হোক, তাকে আমরা সংখ্যা রেখায় অনায়াসেই উপস্থাপন করতে পারছি। আর ডেফিনেশন অনুযায়ী যার মান আমরা সংখ্যা রেখায় উপস্থাপন করতে পারি, বাস্তবে যার এক্সিস্টেন্স আছে এবং যাদের বর্গের মান হয় ধনাত্মক অথবা 0, তা সবই আসলে বাস্তব বা রিয়েল সংখ্যা। তো যাবো এবার আমরা রিয়েল সংখ্যার থেকে কমপ্লেক্স নাম্বারের অন্তিম পর্যায়ের শেষ সংজ্ঞার ডেফিনেশনে। দেখো, তো দেখলাম বাস্তব সংখ্যার সমস্ত ক্লাসিফিকেশন, যাবো অন্তিম পর্যায়ে জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যাকে নিয়ে শেষ পর্যায়ে। দেখো, কাল্পনিক সংখ্যা এমন সংখ্যা যত বাস্তবে তার এক্সিস্টেন্স নেই, শুধুমাত্র কল্পনায় তাকে আমরা টেনে আনতে পারি। কেন কল্পনায় টেনে আনবো? ফলো করো। খেয়াল করো দ্বিঘাত সমীকরণের সেই সূত্রকে, যেখানে নিরূপক নির্ণয়ের ক্ষেত্রে যা পেয়েছি আমরা 0 থেকে ছোট, তখনই তার প্রকৃত রুট মূল প্রকৃত বাস্তবে থাকা ইম্পসিবল, অসম্ভব, বা কোনো বাস্তব মান তার থাকে না। সেই ক্ষেত্রেই দ্বিঘাত সমীকরণ থেকে জন্ম নেয় কাল্পনিক সংখ্যার। বিভিন্ন ইতিহাসের মাধ্যমে আজকের কাল্পনিক সংখ্যার সংক্ষেপে 2-1 কথার মাধ্যমেই, যা আমাদের সিলেবাস বহির্ভূত জিনিস কম্পারেটিভ লাইনের, তাও 2-1 কথার মাধ্যমে শেষ করব কাল্পনিক সংখ্যাকেই এবং আজকের লেকচারকে। দেখো, তো কাল্পনিক সংখ্যা এমন সংখ্যা যার বর্গের মান হয় ঋণাত্মক। রাইট? কোন সংখ্যার বর্গের মান যদি হয় ঋণাত্মক, তাকেই আমরা বলবো কাল্পনিক সংখ্যা। বাট ইন রিয়েলিটি এমন কোনো সংখ্যা নেই যার বর্গের মাধ্যমে আমরা বলতে পারি তার মান ঋণাত্মক। রাইট?
যদি আমরা -1 কে -1 দিয়ে গুণ করি পাবো আসলে ধনাত্মক 1। যদি ধনাত্মক 1 কে ধনাত্মক 1 দিয়ে গুণ করি বা বর্গ করি পাবো তার মান ধনাত্মক 1। অতএব প্রকৃতিতে এমন কোনো সংখ্যা নেই যার বর্গের মান হবে আসলে ঋণাত্মক। ক্লিয়ার? তো সেই ধারণার বিপরীতে কল্পনার সংখ্যায় এনে টানা হয়েছে সংখ্যার ডেফিনেশন। দেখো, যদি আমরা এমন সংখ্যা নিই যে রুটের মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যাকে নিই, সাপোজ -1 রুটের মধ্যে, তো সেই সংখ্যার যখনই আমরা বর্গ করব পাবো আসলে ঋণাত্মক মান। জন্ম নেবে সঙ্গে সঙ্গে কল্পনার সংখ্যার, অর্থাৎ ঋণাত্মক √1 একটি কল্পনার সংখ্যা। ক্লিয়ার? আর ইমাজিনারি আই কল্পনার প্রথম অক্ষর, যা গ্রিক অক্ষর আয়োটা নবমতম অক্ষর থেকে ড্রাইভড বা পাওয়া হয়েছে, তো সেই গ্রিক লেটারই স্মরণ করে এই কল্পনার সংখ্যার নাম দেওয়া হয়েছে গ্রিক অক্ষর আই বা আয়োটা দিয়ে। ক্লিয়ার? তো যদি কোনো সংখ্যা রুটের মধ্যে আমরা নিই -8, তো তাকেই আমরা কল্পনার সংখ্যায় কনভার্ট করে বলতে পারি। দেখো কিরকম, √8 কে আমরা লিখতে পারি, খেয়াল করো, √+8 -1। ক্লিয়ার? দেখো, আর তাকেই আমরা দিতে পারি, যখনই তার বর্গ করব লিখতে পারি তার মানকে। দেখো 8 √1 তার হোল স্কয়ার, লিখতে পারি 8 আয়োটা তার হোল স্কয়ার। দেখো √9 কে যদি আমরা কল্পনার সংখ্যায় তুলনা করি, দেখো পাবো -√9 কে আমরা লিখতে পারি, দেখো +9 ইন্টু -1, আর তাকেই আমরা লিখতে পারি, দেখো +9 এর বর্গমূল 3 এবং -1 এর বর্গমূল √1, যা আসলে 3 আয়োটা। 3 আয়োটা বা 8 আয়োটা স্কয়ার একটি কল্পনার সংখ্যা। অতএব এই কল্পনার সংখ্যা যখন বাস্তব সংখ্যার কোন সংখ্যার সাথে যোগাকারে লিখব √3 + 2 আয়োটা, দ্যাট উইল বিকাম বা কম্বাইন এ কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? যখন কল্পনার সংখ্যার সঙ্গে কোনো বাস্তব সংখ্যার যোগ দেব আমরা, তখনই জন্ম নেবে জটিল সংখ্যার। ক্লিয়ার? তো এই তোমাদের আজকের লেকচারের ক্ষুদ্র পরিসর। জটিল সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার কোনো সিলেবাস তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশন পরীক্ষায় নেই, অতএব তার প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্সও নেই। তো এরপরে এই ক্লাসিফিকেশনের ভিত্তিতে বিভিন্ন টপিক্সের ভিত্তিতে আসে বিভিন্ন প্রিভিয়াসের কোশ্চেনকে আমরা সমাধান করবো টাইপসের লেভেল অনুযায়ী, টাইপস অনুযায়ী দেখবো তার প্রতিটি ধাপকে। দেখা হচ্ছে আবার পরবর্তী সেশনে এর টাইপসের উপর প্রিভিয়াসের বিভিন্ন কোশ্চেনের সমাধান স্বরূপ হিসাবে। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। গুড বাই।